হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য মোরাকশন চ্যানেল। নতুন একটা রিঅ্যাকশন ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আজকে বন্ধুরা খুবই অন্যরকম একটা ভিডিওর উপরে রিঅ্যাকশন দেব। তো চলচ্চিত্র জগতে এমন কিছু অভিনেতা আছেন যারা আসলে নায়ক হিসেবে নয়, বরঞ্চ ভিলেন হিসেবেই মানুষের মনে স্থায়ী একটা জায়গা করে নিয়েছে। তার মধ্যে বাংলাদেশ থেকে হচ্ছেন হুমায়ুন ফরিদি এবং ইন্ডিয়া থেকে হচ্ছেন নওয়াজুদ্দিন সিদ্দিকী। তো বুঝতে পারতেছেন এই দুই অভিনেতার, যদিও ওনারা সমসাময়িক না, তারপরেও এই দুই ইন্ডাস্ট্রির এই দুই অভিনেতার অভিনয় দেখে মুগ্ধ হন নাই এমন কোনো দর্শক নাই। খুবই ট্যালেন্ট এবং খুবই স্কিলফুল এই দুই অভিনেতার ব্যাপারে আজকে আমরা একটি ভিডিও দেখব। ভিডিওটি টাইটেলটা হচ্ছে হুমায়ুন ফরিদি ভার্সেস নওয়াজুদ্দিন সিদ্দিকী, এ ক্লাস অফ অ্যাক্টিং টাইটেলস। তো ভিডিওটি আমি যেই চ্যানেলটাকে নিয়েছি ওই চ্যানেলটির নামটা হচ্ছে কথা হোক অহেতুক। এখানে আসলে ভিডিওতে নিশ্চয়ই এই দুই লেজেন্ডের ব্যাপারে খোলাসা করে কিছু বলা হয়েছে। তো ভিডিওটি দেখলে তারপরে আমরা বুঝতে পারবো। তাহলে চলুন আমরা ভিডিওতে চলে যাই, দেখি আসলে এই দুই লেজেন্ডের ব্যাপারে কি বলা হয়েছে, একবার দেখে আসি। চলুন শুরু করি, লেটস গো। সময়টা তখন 2012 সাল। বলিউডে গ্যাংস অফ ওয়াসিপুর নামে একটা সিনেমা বের হলো। তারপর তার বলিউডের সকল নিয়ম ভেঙে দিয়ে দর্শক এবং ক্রিটিক্স সবার মন জয় করে নিল সিনেমাটি। সিনেমার বেশিরভাগ মুখই একদম অপরিচিত। সেই অপরিচিত মুখের একটি মুখ বিশেষ জায়গা করে নিল মানুষের মনে। কথা বলছি সিনেমায় ফাইজালের চরিত্র করা নওয়াজুদ্দিন সিদ্দিকীকে নিয়ে, যাকে পুরো ভারতের মানুষজন এই সিনেমার আগে ওইভাবে তেমন দেখেনি, কিন্তু এই সিনেমার পরে রাতারাতি তারকা হিসেবে গ্রহণ করে নিল। কেন? কারণ হলো এই লোকের দুর্দান্ত অভিনয়। শুধুমাত্র অভিনয় দিয়ে যে আকাশ পাতাল জয় করে নেওয়া যায় সেটা আবারও প্রমাণ করলেন তিনি। একদম দাদা কা ভাই কা সবকা বদলা লেগা তেরা ফয়জল। নওয়াজুদ্দিন পেতে লাগলেন একের পর এক প্রজেক্ট, কিছু কমার্শিয়াল, কিছু আবার তার ঘরানার মিনিংফুল কাজ। সবকিছুতেই সুন্দর মানিয়ে নিলেন দুর্দান্ত অভিনয় দিয়ে। এই নওয়াজুদ্দিনকে দেখে আমার মাথায় প্রথমে কে এসেছিল জানেন? আমার মাথায় এসেছিল নওয়াজুদ্দিন অভিনয় যোগ্যতায় একদম রিয়েলিস্টিক অ্যাক্টিং যাকে বলে, এই আর্টিস্টদের দেখলেই বোঝা যায়। দেশের একটা মানুষেরও ছিল। বাংলাদেশের ইন্ডাস্ট্রিটা ছোট হওয়ায় এবং ভালো পরিচালকের সংখ্যা কম থাকায় সেই মানুষটাকে আমরা ওইভাবে ইউটিলাইজ করতে পারিনি। মানুষটা আর কেউ নন, তিনি হচ্ছেন হুমায়ুন ফরিদি। এই ফরিদিকে নিয়ে আমার আক্ষেপ জনম জনম। পারফেক্ট চুজ। শক্তিশালী একটি অভিনেতা যার কথা ছিল নওয়াজের মতো গ্যাংস অফ ওয়াসিপুর, স্যাক্রেড গেমস, রামান রাঘব কিংবা লাঞ্চ বক্সের মতো সিনেমায় অভিনয় করার, তিনি সেইভাবে বিশ্ব কাঁপানো কোনো প্রজেক্টই করতে পারেননি। আজকে কথা বলবো এই দুই অভিনেতার ক্যারিয়ার। বিশ্ব কাঁপাতে না পারলেও বাংলাদেশকে তো কাঁপিয়ে দিয়েছে। গল্প, প্রজেক্ট চয়েসের গল্প, তাদের ইন্টেলেকচুয়াল সিমিলারিটির কথা সহ অনেক কিছু। চলুন তাহলে শুরু করা যাক। ইন্ডিয়ার অন্যতম পিছিয়ে পড়া স্টেট উত্তরপ্রদেশের এমন একটা গ্রামে নওয়াজুদ্দিনের জন্ম হয়েছিল যেখানে এ গ্রেডের সিনেমা পর্যন্ত আসতো না। তার গ্রাম মুজফ্ফরনগরে সিনেমা আসতো সব বি গ্রেডের থার্ড ক্লাস সিনেমা। সেগুলো দেখতো অতি নিম্নমূল মানসিকতার মানুষজন। যৌন সুশ্বরী ছাড়া সেসব সিনেমাতে কিছুই নেই। নওয়াজও কম বেশি সেসব কয়েকটা সিনেমা দেখেই বড় হয়েছেন। প্রথম দিকে সিনেমা বলতে তিনি সেটাই বুঝতেন। এক সময় সেই গ্রাম থেকে বেশ অনেক দূরের একটা সিনেমা হলের খবর তিনি পেলেন। সেখানে গিয়ে দেখতে পারলেন সত্যিকারের সিনেমা যাকে বলে সেই সব। অমিতাভ বচ্চনের জঞ্জির, দিওয়ার থেকে শুরু করে শত্রুঘ্ন সিনহার করা সব কমার্শিয়াল ব্লকবাস্টার গুলো। তখনও তিনি তার ধরনের সিনেমা দেখা শুরু করেননি, তবে ব্রিগেড থেকে এক ধাপ উপরে এ গ্রেড মেইন স্ট্রিম কমার্শিয়াল সিনেমা দেখা তিনি শুরু করেছেন। একসময় বড় হয়ে যখন পড়াশোনা শুরু করলেন সেটাও কিন্তু সিনেমা লাইনে করেননি। রসায়নে অনার্স পাশ করে গুজরাটের 12 কিছুদিন কেমিস্ট হিসেবে কাজ করেছেন তিনি। সেটা কিছুদিন করে দিল্লি পৌঁছলেন নতুন কাজের খোঁজে। সেখানেই ঘটলো একটি ঘটনা। খুবই ছোট ছোট কয়েকটা ক্যারেক্টারে প্রথম দিকে করতেন। শো দেখতে গিয়েছিলেন তিনি। সেটা দেখেই তিনি অভিনয় শিল্পটার প্রেমে পড়ে গিয়েছিলেন। মানে মূল ক্যারেক্টার উনি পাইতেন না আর কি। অন্য 10টা মহাগানী লোকের মতো অভিনয় করতে ইচ্ছা হলো আর দৌড়ে অভিনয় করে ফেললাম, এই কাজটা তিনি করেননি। তিনি যেটা করেছেন সেটা হলো অভিনয়ের জন্য ইন্ডিয়ার সব থেকে রেসপেক্টেড যে ইনস্টিটিউট ন্যাশনাল স্কুল অফ ড্রামা, সেখানে ভর্তি হলেন। সেখান থেকে অনেক লিজেন্ডারি সব লোকজন পাশ করে বের হয়েছেন। নাসিরুদ্দিন শাহ, ওম পুরী, ইরফান খান, পঙ্কজ ত্রিপাঠী সহ অসংখ্য অভিনয়ের মহারথী। ঝামেলার একটা কাজ। অনেক পরিশ্রম, অনেক হাঙ্গামা করে এনএসডিতে অ্যাডমিশন নিলেন তিনি এবং এক সময় সেখান থেকে পাশ করেও বের হলেন। পাশ করে বের হয়েও খুব একটা সুবিধা করে উঠতে পারেননি তিনি। 1999 সালে তিনি এনএসডি থেকে পাশ করে মুম্বাই চলে এসেছিলেন কাজের খোঁজে, কিন্তু সেই কাজ তো আর ধরা দিল না। যাও টুকটাক ধরা দিল, সেই সব ধরা না দেওয়ার মতোই। 1999 সালে আমির খানের একটা সিনেমা শুটিং চলছিল। সেই সিনেমার গল্পে জেলে ইন্টারোগেট করবার জন্য একজন দুর্বল পাতলা আসামির দরকার পড়েছিল। সেই আসামির রোলটা পেয়েছিলেন নওয়াজ। রোলটা কি? 1-2 লাইন কথা বলে আমির খানের কাছে কিছু উত্তম মধ্যম খেয়ে চলে আসা। চল বল। मैं बताता सा, मेरे को सिर्फ इतना मालूम है, सारा मालूम। এইটা নওয়াজুদ্দিন সিদ্দিক। सुल्तान कहाँ है? वो तो পাকিস্তান ফাইলে সা। এনএসডির মতো একটা ইনস্টিটিউশন। ও মাই গড, অভিনেতার জন্য এই অনেক আগে থেকেই অভিনয় করছেন উনি। তার অর্থনৈতিক অবস্থাও খুব ভালো, কিন্তু খুব ছোট ছোট ক্যারেক্টার। ফার্মা শুল সিনেমাতেও এই যে পেয়েছিলেন তিনি। চাওয়ালা। 2003 সালে রাজকুমার হিরানির আইকনিক সিনেমা মুন্না ভাই এমবিবিএস সিনেমাতেও একটা চোরের চরিত্র পেয়েছিলেন। একটা চোর যে চুরি করে ধরা পড়ে গণমানুষের কাছে মার খায়। এই ধরনের চরিত্র ছাড়া তার ভাগ্যে তেমন কিছুই জুটছিল না। क्यों मार रहे हो उसे?
जेब से हमारी काटी है, पर्स से ওরে অভিনয় রে। जज्बाती हो रहे हैं। इसे तो मैं मारूंगा। आओ मेरे साथ। आप इन लफंगों को नहीं जानते साहब, हमारे हवाले कर दो, अभी ठीक कर देंगे। টিভি সিরিয়ালগুলোতে চেষ্টা করলেন কাজ জোগাড় করার, কাজ হলো না। সিনেমা কিংবা সিরিয়াল সবাই বলল এত বাজে চেহারার কাউকে তাদের দরকার নেই। টুকটাক দরকার পড়তো সেই মার খাওয়া রোলগুলোতে। এই যে বছর 2 বছরে 1-2টা সিনেমাতে 30 সেকেন্ড 1-2 মিনিটের রোল, এইসব রোল করে তো না চলে পেটের খরচ, না চলে থাকার খরচ। তিনি 5-6 জনের সাথে শেয়ার করে একটা বাসায় থাকতেন। তার থাকা খাওয়ার খরচ চলাতেন টুকটাক অ্যাক্টিং ওয়ার্কশপে কাজ করে। একসময় সেই খরচ জোগানোটাও অসম্ভব হয়ে দাঁড়ালো। তখন তিনি অপারগ হয়ে সেই বাসাও ছেড়ে দিলেন। ছেড়ে দিয়ে তার এনএসজির এক সিনিয়রকে অনুরোধ করলেন তার বাসায় থাকতে দেওয়ার জন্য। সেই সিনিয়র বললেন থাকতে দেওয়া যাবে, তবে তার বিনিময়ে তাকে রান্না করে খাওয়াতে হবে। শুরু হলো নতুন এক সংগ্রাম। এই সংগ্রামের পাশাপাশি তিনি আরো কিছু সিনেমাতে একদম ছোটখাটো কিছু রোল করতে লাগলেন। 2007 সালে তিনি কাজ করলেন একটা সিনেমাতে যার নাম ব্ল্যাক ফ্রাইডে। এই সিনেমাটা তার জীবনের মোড় তখন না ঘোরালেও 5 বছর পরে ঠিকই ঘুরিয়েছিল। এই সিনেমা করতে গিয়ে সিনেমার পরিচালক অনুরাগ কাশ্যপের সাথে পরিচয় হয়েছিল তার। এই অনুরাগ কাশ্যপই কিন্তু গ্যাংস অফ ওয়াসিপুর, রামান রাঘব এবং স্যাক্রেড গেমসের পরিচালক ছিলেন। যাই হোক, কথা হচ্ছিল ব্ল্যাক ফ্রাইডে। ব্ল্যাক ফ্রাইডেতে অনুরাগ কাশ্যপ নওয়াজুদ্দিনের অভিনয় দেখে রীতিমতো থতমত খেয়ে গিয়েছিলেন। जावेद चिकना कौन है? टाइगर भाई का खास। दुबई किस लिए गए थे? পারফেক্ট মানায় এই চরিত্রগুলোতে ওনাকে। आया था, बोले कि चौक से 5 लाख लेके दाऊद फंड से को दे दो। নওয়াজকে দেওয়ার মতো আর কোনো রোল তার কাছে রেডিমেড ছিল না, কিন্তু তিনি নওয়াজকে বলেছিলেন যদি কোনোদিন কোনো রোল নওয়াজের জন্য আসে স্ক্রিপ্টে, তিনি অবশ্যই নওয়াজকে জানাবেন। 2007 সালের ব্ল্যাক ফ্রাইডের পর 2009 সালে নিউ ইয়র্ক সিনেমাতে ছোট একটা চরিত্র করলেন। আবার ছোট চরিত্র যেন তার পিছুই ছাড়ছিল না। তার পরের বছর 2010 সালে তিনি তুলনামূলক একটা বড় চরিত্র পেয়েছিলেন পিপলি লাইফ সিনেমাতে। সেই চরিত্রটা অনেকেরই নজরে এসেছিল। পিপলি লাইফের 2 বছর পর তিনি পাতাং দ্য কাইট সিনেমাতে একটি প্রধান চরিত্র করেছিলেন। এই সিনেমাটি পৃথিবী বিখ্যাত ফিল্ম ক্রিটিক্স রজার ইবার্টেরও নজরে এসেছিল। তিনি এই সিনেমাতে নওয়াজের পারফরমেন্সের ভরপুর প্রশংসা করেছিলেন। এই 2012 সালটা নওয়াজের জন্য আশীর্বাদ হয়ে এসেছিল। এই একই বছর একদম লো বাজেট একটি সিনেমা 100 কোটি টাকার বিজনেস দিয়ে দিয়েছিল। সেই সিনেমার নাম হলো কাহানি। কাহানিতে তার বেশ বড় একটা রোল ছিল। কাহানি তো সিবিআই অফিসারের করা চরিত্রটা মানুষের মনে বেশ ভালো রকম ভাবে পৌঁছেছিল। তবে 2012 সালের সব থেকে বড় বোমাটি ফাটলো যখন অনুরাগ কাশ্যপের মাস্টারপিস গ্যাংস অফ ওয়াসিপুর মুক্তি পেল। গ্যাংস অফ ওয়াসিপুর তো পুরো ইন্ডিয়াকেই কাঁপিয়ে দিয়েছিল। সেই সিনেমাতে প্রধান কয়েকটা চরিত্রের একটা ফাইজাল খান তো এখনো মানুষের অল টাইম ফেভারিট ক্যারেক্টারগুলোর একটা। দ্য গার্ডিয়ান পত্রিকায় দেওয়া তালিকার অল টাইম গ্রেটেস্ট 100 সিনেমা হিসেবে স্থান পেয়েছিল এই গ্যাংস অফ ওয়াসিপুর। এই গ্যাংস অফ ওয়াসিপুর তাকে স্টার বানিয়ে দিল হুট করে। সেই 1999 সাল থেকে শুরু স্ট্রাগলটা শেষ হলো এই ওয়াসিপুরের পর থেকে। তারপর তিনি যেমন ক্লাসি সিনেমা লাঞ্চ বক্স কিংবা রামান রাঘব করেছেন, তেমনি মাসি সিনেমা কিক কিংবা বাজরাঙ্গি ভাইজানও করেছেন। ফিল্ম ক্রিটিক্সরা তার ক্যারিয়ারকে মাঝে মাঝেই তুলনা করেছেন রবার্ট ডিনিরোর সাথে। রবার্ট ডিনিরো যেমন ট্যাক্সি ড্রাইভার, গুড ফেলাস কিংবা হিটের মতো কাল ক্লাসিক সব ক্লাসিক সিনেমা দিয়েছেন, তেমনি দ্য ইন্টার্ন, ডার্টি গ্র্যান্ডপার মতো মাসি হিটও দিয়েছেন। নওয়াজ অনেক জায়গায় বলেছেন কিছু সিনেমা তিনি করেছেন শুধুমাত্র টাকার জন্য, এবং জগতে টাকার জন্য কাজ করার মাঝে কোনো লজ্জা আছে বলে মনে হয় না। অনেক ভালো অভিনেতা আছেন যারা সারা জীবন টাকা পয়সার মুখ তেমন দেখেননি, কারণ তারা কমার্শিয়াল কাজ ওইভাবে করেননি নাক ছিটকানোর জন্য। এতে করে কার কি লাভ হয়েছে কে জানে। নওয়াজ ঠিকই প্রমাণ করে দিলেন ভালো অভিনেতা চাইলে লাঞ্চ বক্স, স্যাক্রেড গেমসও করতে পারে, আবার চাইলে যোগীরা, সারারা কিংবা হিরোপান্তি ট্যুর মতো সিনেমাও করতে পারে। নওয়াজকে নিয়ে তো অনেকক্ষণ কথা হলো, এবার কথা বলা যাক হুমায়ুন ফরিদির জার্নিটা নিয়ে। বাংলাদেশের জার্নিটাও বেশ ইন্টারেস্টিং একটা জার্নি। গাজীপুর জন্মালেও বাবার চাকরির সুবাদে স্কুলের পড়াশোনা করেন মাদারীপুরে। 1965 সালে সেই মাদারীপুরে চলে আসাটাই তার অভিনয় জগতের শুরু। বাশার মাহমুদ নামক সাংস্কৃতিক ব্যক্তিত্ব তার অভিনয় জগৎ শুরুর ব্যাপারে ভূমিকা রেখেছিলেন। বাশার মাহমুদের শিল্পী নাট্যগোষ্ঠী নামের একটা সংগঠন ছিল। সেই সংগঠনে ফরিদির রেগুলার যাতায়াত করা শুরু করলেন। এই সংগঠনে থাকাকালীন সময়ে তিনি 6টি একই পথের প্রতীক দুইজনে। স্কুল কলেজের পড়াশোনা শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জৈব রসায়ন বিষয়ে অনার্সে ভর্তি হলেন। বেশ কিছুদিন পড়াশোনা করার পরেই শুরু হয়ে যায় আমাদের 71-এর মুক্তিযুদ্ধ। পড়াশোনা পুরোপুরি স্থগিত। হুমায়ুন ফরিদি পড়াশোনা রেখে নেমে পড়লেন যুদ্ধে। শুরু হলো এক অনিশ্চয়তার সময়। হুমায়ুন আহমেদের ভাষায় অনিশ্চয়তার দিন রাত্রি। বেশ অনেকদিন যুদ্ধ চলার পর এক সময় দেশ স্বাধীন হলো। দেশ স্বাধীন হওয়ার পর তার আর উনি মুক্তিযুদ্ধও করেছিলেন, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। বোহেমিয়ান এক জার্নি। উনি তো তাহলে একজন মুক্তিযোদ্ধা। অসংখ্য লোকজনের সংস্পর্শে এসে তিনি জোগাড় করলেন কিছু অভিজ্ঞতা। এই বোহেমিয়ান জীবনযাপন আসলে অনেকের ক্ষেত্রেই অনেক রকম প্রভাব ফেলে। তার ক্ষেত্রে প্রভাব ফেলেছিল ইন্টারেস্টিং ক্যারেক্টার টুকে রাখার ক্ষেত্রে হয়তোবা। 5 বছর পর তিনি আবার পড়াশোনা জগতে ফিরলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে অনার্সে ভর্তি হয়ে। এই জাহাঙ্গীরনগরেই তার পরিচয় হয় বাংলাদেশের আরেক কিংবদন্তি নাট্যকার এবং গবেষক সেলিম আল দ্বীনের সাথে। এইটাকে তার ক্যারিয়ারের অন্যতম একটা টার্নিং পয়েন্ট বলা যেতে পারে। একজন অভিনেতার ইন্টেলেকচুয়াল গ্রোথ ফিজিক্যাল গ্রোথের থেকে বেশি ইম্পর্টেন্ট। গ্লিসারিন লাগিয়ে কান্নাকাটি করা এবং হাত পা নেড়ে ওভার অ্যাক্টিং করা কম বেশি সবাই পারে। সত্যিকার অভিনেতা হওয়ার জন্য যে মেন্টাল গ্রোথ দরকার তিনি সেটা পেয়েছিলেন এই সেলিম আল দ্বীনের সংস্পর্শে। এই জাহাঙ্গীরনগরে থাকা অবস্থাতেই তার লেখা এবং পরিচালনা করা প্রথম নাটক আত্মস্থ ও হিরণময়ীদের বৃত্তান্ত এর মঞ্চায়ন করলেন। ফরিদি সাহেব অভিনয়ের শক্তিতে ছাত্র অবস্থাতেই
সালেই দেশের অন্যতম রেসপেক্টেড থিয়েটার সংগঠন ঢাকা থিয়েটারের সদস্যপদ পেয়ে গিয়েছিলেন। বেশ অনেকদিন মঞ্চে অভিনয় করার পর 1980 সালে তিনি প্রথম টিভিতে অভিনয় করেন নিখোঁজ সংবাদ নামের একটি নাটকে। এই নাটকে অভিনয় করবার পরপরই তিনি রাতারাতি মহাতারকা হয়ে যাননি। তারও 2 বছর পর 1992 সালে নীল নকশার সন্ধানে এবং দূরবীন দিয়ে দেখুন নামক নাটক দুটি তাকে মোটামুটি ভালো একটা পরিচয় এনে দিয়েছিল। তার আরেকটি গুরুত্বপূর্ণ কাজ ছিল একটি ধারাবাহিক যার নাম ভাঙনের শব্দ শুনি। এই নাটকটি লিখেছিলেন সেলিম আলদিন এবং পরিচালনা করেছিলেন নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু। এই নাটকে তিনি অভিনয় করেছিলেন একটি খল চরিত্রে। এই চরিত্রটি তাকে নিয়মিত অভিনেতা হিসেবে টিভি জগতে একটা জায়গা করে দিয়েছিল। শরাফত তোকে সকলের সামনে সেদিন আমার কি অপমান রান্না করলো। আহা ফকির ফকির, আরে সিরাজগঞ্জ সিরা ফকির আছে তো অর্জুন নাগারামের। তবে নাটকের জগতে তার আলটিমেট টার্নিং পয়েন্ট হলো 1988 সালের শহীদুল্লাহ কায়সারের সংসপ্ত মনে করা এই নাটকটাই কান কাটা রমজান চরিত্রটি। এটি তাকে কান কাটা রমজান, তখনকার দর্শকরা এখনো কান কাটা রমজানের কথা মনে রেখেছে। এক বাজারে দুই ভাউকে আবার তাই দাসে মানে মারতে কি স্কিল। তো আরেক পাও আরে মাইরা আমি মক্কা শরীফ দাই দিতাম। তারপর বেশ কিছু বছর অসংখ্য টিভি নাটকে অভিনয় করে 90-এর দশকে ঢুকে গেলেন কমার্শিয়াল সিনেমাতে। যদিও 1984 সালে তানভীর মোকাম্মেলের হুলিয়া এবং 1985 সালে শেখ নিয়ামত আলীর দহন সিনেমাতে তিনি অভিনয় করেছিলেন। ভাবছি ব্যবসা করব। ঘাবড়ে গেলি বুঝি? ওই যে সুমিত আর্কিটেক্ট টাকা দেবে বলেছে। দহন সিনেমাতে অভিনয় করে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি পুরস্কারও পেয়ে গিয়েছিলেন তিনি। তবে সেই সব ছিল আর্ট ফিল্ম। সিনেমা ভালো হওয়া সত্ত্বেও ওইভাবে গণমানুষের কাছে পৌঁছায়নি সেগুলো। গণমানুষের তারকা হয়ে গেলেন 90-এর দশকে। বাংলা কমার্শিয়াল সিনেমার একজন অন্যতম সফল পরিচালকের নাম হলো শহীদুল ইসলাম খোকন। তিনি একের পর এক কমার্শিয়াল হিট সিনেমা দিয়ে গিয়েছেন। এই পরিচালক টোটাল 28টি সিনেমা বানিয়েছেন। এই 28টি সিনেমার 25 সিনেমার ভিলেনই ছিলেন হুমায়ুন ফরিদ। লড়াকু, বীরপুরুষ থেকে সন্ত্রাস সহ অসংখ্য ব্যবসা সফল সিনেমা দিয়েছেন এই জুটি। পারবো পারবো, একটু পরেই রাজা কোচওয়ানকে শেষ করে তোর মেয়েকে আমার লায়ন বাহিনী ধরে নিয়ে আসবে। তিনি যে শুধু কমার্শিয়াল সিনেমাতে অভিনয় করেছেন তা কিন্তু নয়। 71-এর চিশু, দূরত্ব, ব্যাচেলার, জয়যাত্রা, শ্যামল ছায়া এর মতো আউট অফ দ্য বক্স বিকল্প ধারার নানা সিনেমাও তিনি করেছেন। তিনি টোটাল প্রায় 250টা সিনেমাতে অভিনয় করেছেন। একদম সফল অভিনেতা যাকে বলে। ক্লাসি অডিয়েন্স থেকে মাসি অডিয়েন্স সব ধরনের অডিয়েন্সের কাছেই তিনি মহাতারকা এবং কিংবদন্তি। এখন একটু ভেবে দেখুন তো নওয়াজ এবং ফরিদির মাঝে কোনো মিল পাচ্ছেন কিনা। দীর্ঘদিন থিয়েটারে কাজ করবার পর, অনেক ঝাড়ঝাপটাপে হওয়ার পর আসলেন সিনেমাতে তারা দুজনই। সেখানে লাঞ্চ বক্স, শ্যামল ছায়ার মতো সিনেমাও করলেন, আবার কিক, লড়াকুর মতো সিনেমাও করলেন। এখন যদি তুলনা করতে হয় কে বেটার, এটা আসলে একটা দুঃখ ছাড়া আর কিছুই না। দুঃখ এই জায়গাতেই যে ফরিদি সাহেব বলিউডের মতো একটা ইন্ডাস্ট্রিতে কাজ করবার সুযোগ পেলে যেই জাদুটা বিশ্ব দরবারে দেখাতে পারতেন, সেই জাদুটা দেখেছি শুধু আমরা বাংলাদেশিরা। আর গ্লোবালাইজেশন এবং বড় ফিল্ম ইন্ডাস্ট্রি হবার কারণে নওয়াজের সিনেমা দেখেছে বিশ্ববাসী। সে ইন্ডিয়াতে যেমন বড় তারকা, তেমনি ফ্রান্সেও বড় তারকা, অস্ট্রেলিয়াতেও বড় তারকা, কিংবা ইংল্যান্ড আমেরিকাতেও সে স্টার। কিন্তু ফরিদি সাহেব সেই সুযোগটা পাননি, কারণ বাংলাদেশ তার সময় তো গ্লোবাল অডিয়েন্স হতেই পারেনি, এখনো পারেনি। ইন্ডিয়া ঠিকই তাদের মেধাবী পরিচালক এবং বিশ্বে ছড়িয়ে ছিটে থাকা হিউজ অডিয়েন্স বেজের কারণে গ্লোবালাইজড হতে পেরেছে। ইউএস, রাশিয়া, চায়না, ইউরোপেও ইন্ডিয়ান সিনেমা ভালো মতোই মুক্তি পায়। বাংলাদেশ সেটা পারেনি। আর পারেনি কারণেই আমরা ফরিদিকে বিশ্ববাসীর কাছে চেনাতে পারলাম না। এটা আমাদের ব্যর্থতা ছাড়া আর কিছুই না। ফরিদি সাহেব হলেন সেই ক্যালিবারের অভিনেতা যিনি মার্টিন স্করসেজের ট্যাক্সি ড্রাইভারের রবার্ট ডি নিরোর রোলেও সুন্দর উতরে যেতেন, অনুরাগ কাশ্যপের রামান রাঘাবের নওয়াজের রোলেও উতরে যেতেন, কিংবা পার্ক চ্যান উকের ওল্ড বয়ে চৈ মিন সিকের চরিত্রটাও খুব সুন্দর করে ফেলতে পারতেন। তিনি ছিলেন দুর্দান্ত ভার্সেটাইল একজন অভিনেতা, ঠিক ওই নওয়াজ, ইরফান, পঙ্কজ, ডি নিরো কিংবা চৈ মিন সিকের মতো। যে আফসোসের কথা আমি শুরুতেই বলেছিলাম, এই আফসোস আমার আজীবনও যাবে না। বিশ্বের সিনেমা দর্শকেরা জানতেও পারলো না হুমায়ুন ফরিদি নামক এক কিংবদন্তি অভিনেতা জন্ম নিয়েছিলেন বাংলাদেশ নামক ছোট্ট একটা দেশে। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ এতে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আনটিল নেক্সট টাইম, টাটা। খুবই ইনফরমেটিভ, তথ্যবহুল একটা ভিডিও দেখলাম। খুব 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 ভালো লাগলো আমার এই ভিডিওটি দেখে। এই দুই লেজেন্ডের ব্যাপারে খুবই ডিটেইলড আকারে অনেক ইনফরমেশন পেলাম। আসলে ওনাদের ব্যাপারে আগে তেমন ডিটেলসে জানতাম না, যতটুকু জানতাম হয়তো তেমন একটা খুবই স্বাভাবিক কিছু বিষয় জানতাম। ওনাদের ব্যাপারে আমার যে পরিমাণ ধারণা ছিল, এই ভিডিওটি দেখার পর আসলে ওই ধারণাটা আরেকটু বেড়ে গেল। খুবই চমৎকার কিছু বিষয় লক্ষ্য করলাম। দারুণ স্ট্রাগল করেছেন এই দুজন লেজেন্ড। এই দুই লেজেন্ড হয়তো নওয়াজউদ্দিনকে সবাই চেনে, সবাই ওনাকে জানে যে বলিউডের একজন সুপারস্টার, বলিউডের একজন মেগাস্টার। ভিলেন হিসেবে হোক, পজিটিভ ক্যারেক্টারে হোক, মানে একজন ভার্সেটাইল অভিনেতা হতে গেলে যে পরিমাণ গুণ লাগে, সব কোয়ালিটি গুণ সব এক জায়গায়। সে মানে একজন ভার্সেটাইল অভিনেতা হতে গেলে যে সমস্ত গুণাগুণ দরকার, সব গুণাগুণ এই দুই লেজেন্ডের মধ্যে অ্যাভেলেবল। নওয়াজউদ্দিন যেহেতু বড় ইন্ডাস্ট্রির একজন তারকা,
সেই জন্যই হয়তো ওনাকে সবাই চিনতে পারে। বাট হুমায়ুন ফরিদি ছোট ইন্ডাস্ট্রির অভিনেতা হলেও কিন্তু নওয়াজুদ্দিন থেকে কোনো অংশে কম নয়। উনিই বলা যায় নওয়াজুদ্দিনের বস, বাংলাদেশের নওয়াজুদ্দিনের চাইতে হুমায়ুন ফরিদির অ্যাক্টিং স্কিল অনেক বেটার, ওনার এক্সপেরিয়েন্স আরো অনেক বেশি। পুরো কয়েক দশক বাংলা ইন্ডাস্ট্রিকে রীতিমতো শাসন করেছিলেন এই হুমায়ুন ফরিদি। সো এই দুই লেজেন্ডের ব্যাপারে আসলে নতুন করে আমার কিছু বলার নাই। আপনারাই জানেন, আপনারাই বোঝেন এই দুই লেজেন্ড কত বড় মাফের অভিনেতা। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। আর এই দুই লেজেন্ডের ব্যাপারে কিছু বলার থাকলে তাও কমেন্ট সেকশনে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সি ইউ।